মাইলেজ সুবিধা পুনর্বহাল দাবিতে কর্মবিরতিতে রেলের রানিং স্টাফরা সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ চরমে। যখন আপনাদের প্রশাসন সিদ্ধান্ত দেবে আমাদের পক্ষে, সেই ক্ষেত্রে আমরা যাবো, এছাড়া আমরা অনড় থাকবো ইনশাআল্লাহ। আমাদের 12টার পর থেকে 100% কর্মবিরতি পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হলো 7 কলেজ, প্রো ভিসির পদত্যাগ। নিউ মার্কেট থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে অনড় শিক্ষার্থীরা। অনতি বিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে এই প্রো ভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম। শীতের রাতেও কাঁথা কম্বল মুড়ে শাহবাগের শিক্ষকদের অবস্থান। নৌপথের অঘোষিত মাফিয়া কার্গো চালক শাহ আলম 36 বছর ধরে জিম্মি শ্রমিক ফেডারেশন চাঁদাবাজিতে গড়েছেন শত কোটি টাকার সম্পদ। আওয়ামী আধিপত্যে পুরান ঢাকার আলাউদ্দিন সুইট মিল দখল করে মারুফ। এক যুগের লড়াইও সত্ত্বাধিকার ফিরে পায়নি। চিঠিপত্রগুলি কয়েকটা জায়গায় আমরা দেওয়ার পরও আমাদের সাথে কোনো রকমের যোগাযোগ তো হয়ই নেই, আর আশানুরূপ কোনো ফল আমি ওখান থেকে পাইনি। কুষ্টিয়ার জিকে সেচ প্রকল্পের বেহাল দশা, পাম্প নষ্ট, খাল দখলের সেচ বন্ধ। 2 জেলায় হুমকির মুখে ফসল উৎপাদন। সরকারি পানি পালে আমাদের খরচ কম হয়, আর যদি আমরা তেল খরচ করি, পানি দিয়ে মেশিন দিয়ে তুলি ওই আবাদ করি, তাহলে তো খরচ বেশি হয়। না, আমরা গতবার পাইনি, তাতে আমাদের ধান আবাদ করি, তাই আমরা আবাদ করতে পারিনি। এবং জলাবদ্ধতা ও চরম নিরাপত্তা ঝুঁকিতে ফেনীর বিসিক শিল্পনগরী, ব্যাহত অর্ধশত শিল্প কারখানার উৎপাদন, কর্তৃপক্ষের উদাসীনতার কারণ। বহু বছর ধরে এইভাবে হরি রয়েছে, কোনো কাজকর্ম করে না। ওখানে কিনে কোনো মানে যদি এখানেও যদি আগুন টাগুন লাগে, কিন্তু ফায়ার সার্ভিসে কোনো নিতে কেউ কোনো মাথা ঘামায় না। এখান থেকে ওনারা নেবার চেষ্টা করতেছে, কিন্তু দেবার কোনো ফেসিলিটি না। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সাথে আছে আমি মারজানা শুক্তি। জানাবো বিস্তারিত। মাইলেজ সুবিধা পুনর্বহাল সহ কয়েক দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। মঙ্গলবার মধ্যরাত থেকে কমলাপুর থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। জেলা পর্যায়ের বিভিন্ন স্টেশন থেকেও ঢাকার উদ্দেশ্যে কোনো ট্রেন ছেড়ে আসেনি। সারা দেশে রেল চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এদিকে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে সরকার। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। বেতনের সঙ্গে অবসর ভাতা দেয়া সহ বিভিন্ন দাবি পূরণ হয়নি রেলওয়ে রানিং স্টাফ, কর্মচারী ও শ্রমিকদের। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার রাত 12টা থেকে কর্মবিরতি শুরু করেন তারা। এর ফলে মধ্যরাত থেকে সারা দেশের কোনো রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে যায়নি। যদিও 1.5 ঘন্টা দেরিতে কমলাপুর স্টেশন থেকে পূর্ব নির্ধারিত পঞ্চগড় এক্সপ্রেস রাত 1টায় ছেড়ে যায়। এরপর আর কোনো ট্রেন ছেড়ে যায়নি। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স, অতিরিক্ত কর্মঘণ্টার জন্য দূরত্ব অনুযায়ী বিশেষ আর্থিক সুবিধা এবং আনুতোষিক সুবিধাসহ নানা দাবি পূরণ না হওয়ায় এ কর্মবিরতি বলে জানান আন্দোলনকারীরা। আমাদের কথা যে আমাদের রেল সিস্টেম থেকে যেটা আমাদের যে সুযোগ সুবিধাগুলো দিয়ে আসছে, আমরা যেটা দেখে আমরা আসছি, কাজ করতেছি, আমাদের পূর্বপুরুষরা পায়ে গেছে, আমরাও পেয়ে আসছি। এখন যারা যেটা কাটেল করতেছে, সেই কাটেলের বিপক্ষে আমাদের অবস্থান। এদিকে রেল চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমরা এখানে আসার পর যেহেতু জানলাম, সেহেতু আমরা এখানে সাধারণ যাত্রী যারা আছি, আমরা অত্যন্তভাবেই একদম একটা বিড়ম্বনার মধ্যে পড়ে গেছি। বলা নেই কনে হঠাৎ দেখি কর্মবিরতি, যে জন্য আসলে একেবারে বিশাল বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সারা দেশের মতো চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ থেকেও মধ্যরাত থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। ভোগান্তিতে যাত্রীরা। আইসা দেখেছে না কর্মবিরতি, ট্রেন চলতেছে না। এইভাবে আমরা যাত্রীরা ট্রেনের সকল দিক দিয়েই সাফার করতেছি। চাকরি করি জামালপুর পৌরসভা মাস্টার বলে, এখন আমি যেতে পারতেছি না। কয়েক টাকা বেতন পাই, কিন্তু আমরা এটা যাই কি করি এখন। এদিকে কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সরকার। 2022 সালের জানুয়ারিতে অর্থ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফদের এই মাইলেজ সুবিধা বাতিল করা হয়। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দর্শক, রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে চট্টগ্রাম ও ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো ট্রেন ছেড়ে আসেনি। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল ও ইলিয়াস আহমেদ। প্রথমে যাচ্ছি ময়মনসিংহে। ইলিয়াস, যাত্রীরা কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আমাদের জানাবেন।
অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে আমরা দেখেছি যে গত মধ্যরাত থেকেই কিন্তু যাত্রীদের ভোগান্তিতে পোহাতে হচ্ছে, অর্থাৎ মধ্যরাত থেকে বিভিন্ন স্টেশন থেকে ট্রেন কিন্তু ছেড়ে যায়নি, যার কারণে ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছে আস্তে আস্তে। এবং যাত্রীরা বলছেন যে তারা টিকিট কেটেছিলেন, সেই টিকিটও কিন্তু তারা এখনো ফেরত পাচ্ছেন না। অর্থাৎ আমরা দেখেছি সকাল থেকেই ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু অনেক যাত্রী তারা স্টেশনে এসে আবারও কিন্তু তারা ফেরত যাচ্ছেন, এবং তারা বলছেন যে হুটহাট করে এরকম সিদ্ধান্ত কোনোভাবেই কাম্য হয়নি, এবং সেই বিষয়টি আগে থেকেই অবগত করার কারণ ছিল বলে যাত্রীরা অভিযোগ করেছেন। এবং তারা বলছেন তারা যে প্রায় কিছুদিন পরেই এমন ভোগান্তির শিকার হয়ে থাকেন এবং সেটি কোনোভাবেই কাম্য নয় সেই বিষয়টি বলছিলেন। এবং যদিও রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে যারা পূর্বে থেকেই টিকিট কেটেছিলেন তাদেরকে কিন্তু 8:30টার পর থেকে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে সেই বিষয়টি বলছিলেন, এবং যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদের টাকা কিন্তু 3 দিনের মধ্যে ফেরত আসবে সেই বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে ময়মনসিংহ অঞ্চলে 28 জোড়া ট্রেন চলাচল করে, অর্থাৎ আমরা জানি যে 5 থেকে 7,000 যাত্রী কিন্তু ময়মনসিংহ অঞ্চল থেকে ট্রেনে চলাচল করে থাকেন, এবং হঠাৎ করে এরকম সিদ্ধান্তের কারণে তারা কিন্তু অনেকটাই ভোগান্তির শিকার হচ্ছেন। অর্থাৎ আজকে সকাল থেকে আমরা দেখেছি রেলওয়ে স্টেশনে কিন্তু রেলওয়ে পুলিশ রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন যাত্রীদের নানাভাবে সহযোগিতা করছেন। আমরা যদি রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন আক্তার হোসেন জানতে চাই সকাল থেকে যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েছেন, তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন, তারা কিন্তু টিকিটের টাকাটা এখনো পর্যন্ত ফেরত পাচ্ছেন না, আপনারাও সহযোগিতা করছেন, একটু জানতে চাই আপনার কাছে। আমরা সকাল থেকেই আমরা এই রেলওয়ে নিরাপত্তার জন্য আমাদের রেলওয়ে পুলিশ আমাদের সাথে আরএনবি রেলওয়ে নিরাপত্তা বাহিনী সকালে আমরা কাজ করতেছি। রেলওয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক আছে, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আর যে সকল যাত্রীরা পূর্বে টিকিট কাটা আছে আমরা তাদের টিকিটের রিফান্ডের ব্যবস্থা করা হয়েছে, তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে আসলে আমরা সেই টাকাগুলো ফেরত পাবো। এখন পর্যন্ত এরকম টিকিট নিয়ে সমস্যা হয় নাই। তিনি বলছিলেন যে তারা কিন্তু যাত্রীদের নানাভাবে সহযোগিতা করছেন, এবং যারা টিকিট কেটে এখনো পর্যন্ত টিকিটের টাকা ফেরত পাননি তাদেরকে সেই টাকা ফেরতের ব্যবস্থাও কিন্তু রেলওয়ে পুলিশ সহ রেলওয়ে কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু করছেন সেই বিষয়টি বলছিলেন। এবং আমরা দেখেছি যে ইতিমধ্যেই ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে কিন্তু 2টি ট্রেন, অর্থাৎ চট্টগ্রাম থেকে লোকাল ট্রেন এবং জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে কিন্তু একটি ট্রেন ময়মনসিংহ রেলওয়ে অঞ্চলে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এসেছে, এবং সেখান থেকে কিন্তু যারা বিভিন্ন যাত্রী রয়েছেন যারা বিভিন্ন গন্তব্যে যাবেন তারা কিন্তু সেখানে এসেও কিন্তু বিপাকে পড়েছেন, তারা কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার জন্য বিকল্প পথ খুঁজছেন। অর্থাৎ যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু বলা যায় যে একেবারেই চরম পর্যায়ে পৌঁছেছে, এবং সাধারণ যাত্রীরা বলছেন যে রেলওয়ের যে দাবি দেওয়া ছিল সেটি কিন্তু পূর্বে থেকেই কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে নিলেই ভালো হতো, এবং এরকম অনির্দিষ্টকালে ধর্মঘট দেওয়া কোনোভাবেই উচিত হয়নি সেই বিষয়টি বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে যে যাত্রী দুর্ভোগ তা নিয়ে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব বন্দরনগরী চট্টগ্রাম, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল। ধন্যবাদ সহকর্মী ইলিয়াস। আপনি যেমনটি জানিয়েছেন ময়মনসিংহ থেকে আপনাদের ওখানে রেলের যে সমস্যা, যে রেল স্টাফরা যখন কর্মবিরতি দিয়েছেন কালকে রাত থেকে বন্ধ রয়েছে আপনার রেল যোগাযোগ, সেই একই চিত্র এখন চট্টগ্রামে আপনি দেখতে পাচ্ছেন। আমার পেছনে অনেক যাত্রীরা এখানে আসছেন, তারা হয়তো জানেন না এই ভোগান্তিতে তাদের পড়তে হবে, কারণ কালকে রাতের 12টা থেকেই বন্ধ রয়েছে ট্রেনের যে যোগাযোগ, সেই যোগাযোগ বন্ধ রয়েছে। এই সেবাটি বন্ধ থাকার কারণে অনেক যাত্রীদের এখন ভোগান্তি পোহাতে হচ্ছে। সকালবেলা থেকেই দেখছি এখানে যাত্রীদের ভিড় জমিয়েছে। দূরপাল্লার যে ট্রেনগুলো, সব ট্রেনগুলো এখান থেকেই ছাড়া হয়, আপনার বটতলী স্টেশন থেকে ছেড়ে পাহাড়তলী স্টেশন দিয়েই আপনার ঢাকা নাঙ্গলকোট এই পথেই সবগুলো যেতে হয়। এখানে অনেক মানুষ এখন, অনেক যাত্রী এখন এখানে বসে আছেন, তারা অপেক্ষা করছেন কিভাবে তারা এই
ট্রেনের সেবাটি পেতে পারে। আপনার একজন যাত্রীর সাথে আমি একটু কথা বলবো। আপনি কি জানতেন আজকের এই ট্রেনের রয়েছে, বন্ধ রয়েছে? জানতাম না, এখানে এসে জানতে পারছি যে বন্ধ আছে। এখন দেখলাম যে বন্ধ। কিছু জানিয়েছে অফিস থেকে, কিছু জানিয়েছে কখন চালু হবে? কর্তৃপক্ষ থেকে কিছু জানানো হয়নি যে এখন পর্যন্ত কখন চালু হবে কি আসে। কয় ঘন্টা যাবত আপনি বসে আছেন? এখানে আসতে 1 ঘন্টা হচ্ছে, এখনো পর্যন্ত কোনো সন্তান নেই। আমি আরেকজন যাত্রীর সাথে একটু কথা বলবো। জি, আপনি কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছি যে আপনার হলো যে নাঙ্গলকোট। আমি ভোর 5:50 আসছি, এখানে আসি ফজরের নামাজ পড়ছিলাম। তো ভাবছি যাচ্ছিও কিন্তু একটা উদ্দেশ্যে ভোটারের জন্য। যদি ওইটা আমাদেরকে আগে যদি জানানো হইতো তাহলে আর আমরা এই ভোগান্তিতে পড়তাম না, তাহলে আমরা অন্যদিকে চলে যেতে পারতাম। কিন্তু এখনো 8টা বেজে গেছে, এখনো কোনো ট্রেনে আসার কোনো সিদ্ধান্ত নেই। যেমনটি আমরা যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি, এখানে খুব একটা আগে থেকে নোটিশ দিয়ে বন্ধ করা হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি, রানিং স্টাফদের যে বেতন ভাতা সমূহ সমস্যা ছিল, এই বেতন ভাতা নিয়ে তারা গত রাত 12টা থেকে রেলের রানিং স্টাফরা এই কর্মবিরতিতে গেছেন। অনির্দিষ্টকালের জন্য এখনো কোনো সিদ্ধান্ত কর্তৃপক্ষের কাছ থেকে আসেনি। এই ছিল রেলের এই রেল বন্ধ থাকা নিয়ে সর্বশেষ মার্জানা। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম এবং ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। চলে যাব পরবর্তী খবরে। চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না 7 কলেজ। নতুন করে এসব কলেজে শিক্ষার্থী ভর্তির কার্যক্রমেও থাকছে না তারা। সোমবার 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এদিকে 7 কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও ফিরছে না জানিয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ AKM ইলিয়াস বলেছেন, কলেজগুলো পরিচালনায় আলাদা কাঠামো গড়ে তোলা হতে পারে। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে বিস্তারিত। হেনস্থার অভিযোগে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের পদত্যাগ ও অধিভুক্তি বাতিলে আন্দোলনে নামে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশ ও বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার সকালে সংবাদ সম্মেলন ডাকে 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় 6 দফা দাবি জানিয়ে 4 ঘন্টার আলটিমেটাম দেয় তারা। সৃজনশীল সমাধান আপনারা দেন, কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত দেওয়া না হবে এই সংঘাত সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে। 4 ঘন্টার ভিতরে বিকেল 4টার মধ্যে প্রবেশী মামুনকে পদত্যাগ করতে হবে। এদিকে আলটিমেটাম ঘোষণার মধ্যেই 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। রুদ্ধদ্বার বৈঠক শেষে ঘোষণা আসে 2024-25 শিক্ষাবর্ষ থেকেই 7 কলেজের অধিভুক্তি বাতিল সহ শিক্ষার্থী ভর্তির কার্যক্রমে থাকছে না ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম সেটি পরিবর্তন করে আমরা 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাবির অধীনে আছেন তাদের শিক্ষা জীবনে কোনো প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করেন উপাচার্য। প্রয়োজন অনুযায়ী এদিকে 7 কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও ফিরছে না বলে জানিয়েছেন ঢাকা কলেজ অধ্যক্ষ AKM ইলিয়াস। ভর্তি পরীক্ষা কার অধীনে হবে সে বিষয়েও স্পষ্ট ধারণা নেই তার। না জাতীয় বিশ্ববিদ্যালয় না ঢাকা বিশ্ববিদ্যালয়, এর বাইরে তারা একটা অবশ্যই সুচিন্তিত মত দিবেন। তারা অবশ্যই এই বিবেচনায় বিষয়টা নেবেন যাতে এই 2 ধারার মাঝখানে আরেকটি সুন্দর প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেটি সত্যি সত্যি ছাত্রদের কল্যাণের জন্য কাজ করবে। আলাদা কাঠামো গড়ে তোলা হতে পারে জানিয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ বলেন, দ্রুতই ক্লাস এবং পরীক্ষা চালুর ব্যাপারে সিদ্ধান্ত আশা করছেন তারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।
সাত কলেজের শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সাত কলেজ, এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও থাকবে না বলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ। তবে কিভাবে চলবে সাত কলেজের ভর্তি কার্যক্রম সহ প্রশাসনিক কার্যক্রম সে বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়ের উচ্চ কমিটি। আর শিক্ষার্থীরা বলছেন ৬ দফা দাবির ৫টি মানা হয়নি, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ সহ বাকি দাবিগুলো মানা হলে নিউ মার্কেট থানা ঘেরাও সহ কয়েকটি কর্মসূচি ঘোষণা করেন। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। রোববার মধ্যরাতে হঠাৎ উত্তপ্ত হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে ৭ কলেজকে মুক্ত করা সহ ৬ দফা দাবি নিয়ে আন্দোলনে নামে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে দাবি মানার জন্য সোমবার ৪ ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। সময় শেষের আগেই ঘোষণা আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর থাকছে না ৭ কলেজ, কিন্তু তারপরও ঢাকা কলেজের শিক্ষার্থীরা মেনে নেয়নি। অধ্যক্ষের সঙ্গে প্রায় ১ ঘন্টার বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান ৬ দফা দাবির ৫টি মানা হয়নি। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বহিষ্কার, নিউ মার্কেট থানার ওসিকে প্রত্যাহার সহ ৫ দফা মানতে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। দাবি না মানলে নিউ মার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। আমাদের এখনো ৫টি দাবি বাকি আছে। এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য এখনো কোনো প্রক্রিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুসরণ করা হয়নি। এই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় আগামী ২৪ ঘন্টার মধ্যে, তাহলে আমরা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করলাম। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষার্থীরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে সরকারকে ২৪ ঘন্টা আলটিমেটাম দিয়েছেন শিক্ষকরা। শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে নির্ধারিত সময় দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। শীতের রাতেও দাবি আদায় শাহবাগে অবস্থান করেছেন শিক্ষকরা। শিউলি রায়ের রিপোর্টে বিস্তারিত। রোববার কর্মসূচির পর সোমবারও শাহবাগ জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে দাবি আদায়ে সরকারকে ২৪ ঘন্টার সময় বেঁধে দেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। গতকাল রোববার প্রধান উপদেষ্টা কার্যালয়ের স্মারকলিপি জমা দিতে জাতীয় জাদুঘরের সামনে দেয়া পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে তাদের লাঠিপেটা, কাঁদানি গ্যাসের সেল নিক্ষেপ ও জলকামান থেকে পানি ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এই হামলায় তীব্র নিন্দা জানান মাদ্রাসার শিক্ষকরা। আওয়ামী সরকারের পুলিশ পেটোয়া বাহিনী যে আছে আমরা জানতাম না। আমরা ভেবেছিলাম যে এখন থেকে আর শিক্ষকরা মার খাবে না, কোন জাতি আর মার খাবে না। পুলিশ বাহিনী এবং মিডিয়া বা যা কিছু আছে সারা বাংলাদেশে সব আমরা ঠিকঠাক হয়ে যাব। কিন্তু এই বর্তমান সরকারের পেটোয়া বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনী সেটা গামটি মারা আওয়ামী লীগের ছিল। আমাদেরকে গতকাল এই শাহবাগে আমাদেরকে নির্যাতনভাবে অসহায় শিক্ষকদেরকে একেবারে বর্বরতার সহিত মারপিট করেছে, গ্রেনেড হামলা করেছে, জলকামান নিক্ষেপ করেছে। আমরা এটা প্রত্যাশা করি নাই। ৬ দফা দাবি থেকে ১ দফা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণে সরকারকে মঙ্গলবার ২টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন শিক্ষকেরা। প্রাইমারি শিক্ষকরা সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করছে, অথচ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আমরা আজকে পর্যন্ত আমার চাকরির বয়স 14 বছর 10টা টাকাও পাই নাই। আমরা বেতন ভাতা আমাদের শিক্ষার্থীদের উপবৃত্তি থেকে আমরা বঞ্চিত, সরকারি সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। তাই আমাদের একটাই দাবি, সকল রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সরকারি প্রাইমারি নয় জাতীয়করণের দাবি। এক দফায় এক দাবি আমাদের জাতীয়করণ করতে হবে। আমরা এটা আমাদের ন্যায্য দাবি। স্মারকলিপি দিয়েছি, দেখিয়েছি যে উপদেষ্টা লিখেছে যে অবশ্যই বাস্তবায়ন করা হবে আমাদের সাধ্যমতে। এটা আমরা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন ছাড়ব না। এই সময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণে ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। নৌ কার্গো ভ্যাসেল ড্রাইভারের সহযোগী এখন কয়েকশো কোটি টাকার মালিক। ড্রাইভার শাহ আলম এখন নৌ শ্রমিক ফেডারেশনের সভাপতি। শুধু তাই নয়, ৩৬ বছর ধরে ভোট ছাড়াই জিম্মি করে রেখেছেন পদটি। শাহ আলমকে চাঁদা না দিলে লাইটারেজ ভ্যাসেল থেকে ছোট বড় কোনো জাহাজেরই নৌপথে চলা অসম্ভব। সাগর নদীতে তার রয়েছে বিশাল দস্যু বাহিনী। শ্রমিকদের কাছে নৌপথের অঘোষিত দস্যু সম্রাট শাহ আলম।
ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত জানব। এখানে আপনাকে বসায় রেখে সারা বাংলাদেশের নো সেক্টর 1 ঘন্টার মধ্যে থামিয়ে দিতে পারবে। 1 ঘন্টার ভিতরে আপনি শুনবেন চট্টগ্রাম পোর্ট, মোংলা পোর্ট সহ অল বাংলাদেশের নো সেক্টর থেমে গেছে। বাংলাদেশ নৌ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়ার দাপটে নাকি কাঁপে সারা দেশের নৌপথ। দম্ভ করে বলেন তিনি চাইলে 10 মিনিটেই বন্ধ করে দিতে পারেন সারা দেশের নৌ চলাচল। সাগর কিংবা নদীতে শাহ আলমের রয়েছে বিশাল দস্যু বাহিনী। সাগর ও নদীতে চলাচলে শাহ আলম বাহিনীর ভয়ে তটস্থ থাকেন সারা দেশের লাইটারেজ ভেসেল থেকে ছোট বড় সব জাহাজ সংশ্লিষ্টরা। ভেসেল মালিকদেরকে শ্রমিকরা জিজ্ঞাসাও করবে না, সোজা জাহাজ নিয়ে চলে যাবে এখান থেকে। শ্রমিক ফেডারেশনের নেতা হয়েও নিয়ন্ত্রণ করেন পুরো দেশের লাইটারেজ ভেসেল থেকে ছোট বড় সব জাহাজ চলাচল। কার্গো ভেসেল ড্রাইভারের সহযোগী থেকে নৌপথের অঘোষিত সম্রাট শাহ আলমের কাছে জিম্মি খোদ জাহাজ মালিক সমিতিও। সেই শাহ আলম আজকে এই শাহ আলম আরেকদিন হয়তো আমি বা আপনি শ্রমিকদের সংগঠনের উপরে আমরা সবাই আসলে যোগ। আর এতে জাহাজ মালিকদের জিম্মি করে বছরে 1000 কোটি টাকার নিয়ন্ত্রণ থাকতো এই শাহ আলমের হাতে, যার কিছু অংশ যেত শাহ আলমের পকেটেও। তার বাড়ি আর সম্পদ দেখলে চোখ কপালে উঠবে। ঢাকার কেরানীগঞ্জে সুবিশাল বাড়ি, পাশেই প্লট, এছাড়া চট্টগ্রামের ফটিকছড়ির ভূতপুরে রাজকীয় বাগান বাড়ি রয়েছে। আর রাজধানীতে নামে বেনামে রয়েছে বহু প্লট ও ফ্ল্যাট। সব মিলিয়ে কয়েকশো কোটি টাকার মালিক এই শাহ আলম। আমাদেরকে যেই পাওয়ারফুল অবস্থায় দেখবেন এখানে আসলে মনে বুঝে না। এই শাহ আলম বাংলাদেশ নৌ শ্রমিক ফেডারেশনকে জোরপূর্বক কুক্ষিগত করে রেখেছেন গত 30 বছরের বেশি সময় ধরে। শাহ আলমের ভয়ে তার বিরুদ্ধে ভোটেও দাঁড়াতে চান না কেউ। ভোট ছাড়াই গত 36 বছর শ্রমিক ফেডারেশনের সভাপতি। মাত্র 2000 টাকা বেতনের একজন কর্মচারী শাহ আলম একজন জলদস্যু হিসেবে বর্তমান নৌ সেক্টরে আবির্ভাব হয়েছে, যেন নৌ খাতের অদ্বিতীয় অধিপতি। আমরা চাচ্ছি কি এই সিন্ডিকেটটা না থাকে, মানুষ খোলা মুক্ত বাজার অর্থনীতি বিস্তার দেব, খোলা বাজার আমরা ব্যবসা করব। স্বৈরাচার হাসিনা আমলে মন্ত্রী শাহজাহান খানের হাত ধরেই নৌপথে প্রতাপশালী হয়ে ওঠেন শাহ আলম। সাগর ও নৌপথে শুরু করেন নৈরাজ্য ও চাঁদাবাজি। এখনও জিম্মি দেশের নৌপথ, তবুও অধরা শাহ আলম। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। হাজী সেলিমের অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণকারী কাউন্সিলর ওমর বিন আব্দুল আজিজের ঘনিষ্ঠ বন্ধু মারুফ আহমেদ আওয়ামী ক্ষমতার বলে প্রায় 1 যুগ ধরে দখলে রেখেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী মিষ্টির দোকান আলাউদ্দিন সুইটমিট। দোকানটির মূল মালিক মোহাম্মদ মাসুমের পরিবার দোকান উদ্ধার করতে গিয়ে উল্টো মামলা হামলার শিকার হন বারবার। হয়রানি ও ভোগ দখল থেকে বাঁচতে বিভিন্ন সময় দ্বারস্থ হন আইনি সংস্থার, তবে পায়নি কোনো প্রতিকার। বিস্তারিত ফজলে আদিত্যের বিশেষ প্রতিবেদনে। আলাউদ্দিন সুইটমিট 160 বছরের পুরনো এই প্রতিষ্ঠানটি পুরান ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী মিষ্টান্নের দোকান। সুপরিচিত এই প্রতিষ্ঠানটি ব্যাপক জনপ্রিয় পুরান ঢাকার বাসিন্দাদের কাছে। আলাউদ্দিন সুইটমিট পরিচালনা হয়ে আসছে বংশ পরম্পরায়। গেল 1 যুগের বেশি সময় ধরে শ্বশুরের অসুস্থতার সুযোগ নিয়ে অবৈধভাবে দখলে নেন মারুফ আহমেদ। অভিযোগ রয়েছে পুরান ঢাকার অবৈধ ভোগ দখল সম্রাট হাজী সেলিমের অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণকারী ওয়ার্ড কাউন্সিলর ওমর বিন আজিজের ঘনিষ্ঠ বন্ধু এই মারুফ আহমেদ। মেয়ে জামাই থেকে উনাকে দেখাশোনার জন্য উনাকে একটু প্রতিষ্ঠানে বসানো হয়েছে। এখান থেকে ওই তামিম কাউন্সিলরকে আনছে, তামিম কাউন্সিলরকে আইনা বসায় রাখতো, হুমকি টুমকি দিত যাতে কেউ ওনাদেরকে ডিস্টার্ব না করে। মারুফ আহমেদ শ্বশুরের দখলকৃত সম্পত্তি হাতে রাখতে ব্যবহার করত আওয়ামী লীগের নেতাদের। আলাউদ্দিন সুইটমিট ভোগ দখলের জন্য বিভিন্ন সময় শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করে, যদিও সঠিক তথ্য প্রমাণের অভাবে আদালতে টেকেনি এসব মামলা। আমাদের একটা ইনজেকশন মামলা করছে, ইনজেকশন মামলাতে ও কোনো রকমের হাজিরা কোনো কিছু এগুলি করেও নাই, আর এটা আমাদের ফেভারেই আসছে। অভিযোগের বিষয়ে জানতে আলাউদ্দিন সুইটমিটের মালিক দাবি করা মারুফ আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করলে ক্যামেরার সামনে আসতে রাজি হননি, যদিও মুঠোফোনে এসব অভিযোগের কোনো সদুত্তর দিতে পারেনি মারুফ। আপনি আমার ভাই লাগেন, আমি আপনাকে একটা কথা বলি যে এইগুলো অ্যাকচুয়ালি করে মাঝখানে কোনো একটা লোক সুবিধা নেওয়ার জন্য বা কেউ এগুলো করাইতেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য আলাউদ্দিন টেকওয়ের মালিক এবং আলাউদ্দিন পরিবারের চতুর্থ প্রজন্ম মাহমুদ জানান, মারুফ আহমেদ আলাউদ্দিন সুইটমিটের মালিক নন, শুধুমাত্র প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্বে কাজ করেছেন। তো এই
হিসাবে পারিবারিক ভাবে ও তো মালিক হয় না। ওনার না, এটা ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমার চাচা অসুস্থ থাকাতে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। মারুফ আহমেদের হাত থেকে প্রতিষ্ঠানটি উদ্ধারে পরিবারটি বিভিন্ন আইনি সংস্থার দ্বারস্থ হলেও পায়নি কোনো প্রতিকার। উপরন্তু ডিএমপিতে করা অভিযোগে চকবাজার থানা মনগড়া তদন্ত প্রতিবেদন দিয়েছে বলে অভিযোগ পরিবারের। চিঠিপত্রগুলি কয়েকটা জায়গায় আমরা দেওয়ার পরও আমাদের সাথে কোনো রকমের যোগাযোগ তো হয়ই নেই, আর আশানুরূপ কোনো ফল আমি ওখান থেকে পাইনি। দুর্নীতি দমন কমিশন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিকট যে সকল অভিযোগপত্র সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জমা পড়েছে তা খতিয়ে দেখে দ্রুতই ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। হিমেল হাওয়ায় শীতের প্রকোপ কিছুটা বেড়েছে পঞ্চগড়ে। আজ তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, জনজীবনের শীতের কি প্রভাব পড়েছে আমাদের জানাবেন। শুভ সকাল মার্জানা। আসলে আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা কিন্তু পঞ্চগড়, হিমালয় কন্যা জেলা হিসাবে খ্যাত কিন্তু এই পঞ্চগড়। এই পঞ্চগড়ে কিন্তু আসলে বরাবরই যে শীতের তীব্রতা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এই মৌসুমে কিন্তু শীতের তীব্রতা অর্থাৎ পৌষের তেমন শীত অনুভূতি না হলেও কিন্তু আসলে মাঘের শুরু থেকেই শীতের যে দাপট, সেই দাপট কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা যদি আপনাকে দেখাতে চাই আজকে সকালের যে দৃশ্যটি, সেটি হচ্ছে কিন্তু আসলে সকালবেলা প্রচুর কুয়াশার চাদরে কিন্তু ঢাকা পড়েছে পুরো পঞ্চগড় জেলা, যেই কারণে কিন্তু আসলে জনজীবনে কিছুটা অস্বস্তি সৃষ্টি হয়েছে। কারণ আসলে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে, মানুষগুলো কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু আসলে তাদের গন্তব্যে পৌঁছার চেষ্টা করছে। আমরা কথা বলবো একজন শিশুর সাথে। তোমার কাছে জানতে চাই শীত কেমন বাবা? প্রচুর, প্রচন্ড শীত। প্রচন্ড শীত, ঠান্ডা কাঁপতেছি, কুয়াশা, শীত। ধন্যবাদ। আমরা কথা বলবো আরেকজনের সাথে। আপনার কাছে জানতে চাই যে আজকের দিনে শীতটা কেমন আপনার কাছে, শীত এবং ঠান্ডা কুয়াশা? আসলে এই পঞ্চগড়ে বরাবরই শীত থাকে, শীত হাড় কাঁপানো কনকনে শীতে মানে পুরো পঞ্চগড় এবং তেঁতুলিয়া পর্যন্ত বলেন একদম কনকনে সেই শীতে পুরাই ঢাকা থাকে। কিন্তু আজকে যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ড কনকনে শীত এবং হাড় কাঁপানো শীত। সেই সাথে আমরা যদি একটু দেখি যে পৌষের শুরু থেকে এবং শেষের দিকগুলোতে শীতের তীব্রতা একটু কম থাকলেও কিন্তু আজকে মাঘের এই মাঝামাঝি সময় এসে এত পরিমাণে শীত যে বলার অপেক্ষা রাখে না এখানে। আর এই শীতের কারণে জনজীবনের যে ভোগান্তি, বিশেষ করে আমার কথাই যদি বলি, আমি তেঁতুলিয়ার উদ্দেশ্যেই পঞ্চগড় হাইওয়ের পাশেই আমি দাঁড়িয়ে আছি। এখানে যানবাহনে যে চলাচল করতেছে হেডলাইট জ্বালিয়ে এবং যে যানবাহনের গতিগুলো আছে এগুলো অত্যন্ত কম এবং সময় বেশি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে আসলে একজন যাত্রী এবং নাগরিক বলছিলেন যে আসলে প্রচণ্ড শীত, এই শীতের কারণে জনজীবনে অনেকটা ব্যাঘাত হচ্ছে। এর পাশাপাশি আমরা হাসপাতালগুলোর খবর নিয়েছি যে শীতজনিত যে রোগ, সেই রোগের প্রাদুর্ভাব কিন্তু অনেকটা বেড়ে গেছে, যেই কারণে ডাক্তার নার্সরা হিমশিম খাচ্ছে। এর পাশাপাশি কিন্তু অতিরিক্ত শীতের কারণে আলু, সরিষা থেকে শুরু করে অন্যান্য ফসল শাকসবজির ব্যাপক ক্ষতি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বাচ্চানা বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু। কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত দেশের বৃহৎ গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পের বেহাল দশা। এই প্রকল্পের আওতায় একসময় 4 জেলায় কৃষি জমিতে পানি সরবরাহ করা হলেও পাম্প নষ্ট ও খাল দখল হয়ে যাওয়ায় বর্তমানে কোনো রকম পানি সরবরাহ হচ্ছে না মাত্র 2টি জেলায়। এতে দিন দিন কমে আসছে জিকের আওতা, ক্ষতির মুখে পড়েছে হাজার হাজার কৃষক। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। 60-এর দশকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীর তীরবর্তী এলাকায় নির্মিত বৃহত্তর গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের মাধ্যমে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার 13টি উপজেলায় প্রায় 1,16,000 হেক্টর জমিতে সেচ প্রদান করা হতো। তবে বর্তমানে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় মাত্র 35 থেকে 40,000 হেক্টর জমিতে কোনোরকম সেচ সুবিধা পাচ্ছে কৃষকেরা। এতে ক্ষতির মুখে পড়েছে 4 জেলার হাজার হাজার কৃষক। হুমকির মুখে ফসল উৎপাদন। সরকারি পানি পালে আমাদের খরচ কম হয়, আর যদি আমরা তেল খরচ করি, পানি দিয়ে মেশিন দিয়ে তুলি ওই আবাদ করি, তাহলে তো খরচ বেশি হয়। না, আমরা গতবার পাইনি, তাতে আমাদের ধান আবাদ করি, তাই আমরা
আবাদ করতে পারিনি। বছরখানেক আগে বিকল হয়ে যায় জিকে সেচ প্রকল্পের 3টি পাম্পের মধ্যে 2টি পাম্প। দীর্ঘদিন ধরে পাম্প দুটি সংস্কার না হওয়ায় সচল একটি পাম্প দিয়েই কোনোরকম চলছে সেচ কার্যক্রম। বিস্তৃত এ সেচ প্রকল্পের প্রধান খালের পাশাপাশি শাখা খাল আছে 467 কিলোমিটার। দীর্ঘদিন খনন না হওয়ায় যার অনেকাংশই হয়ে গেছে বেদখল। তো আমাদের এই 3 নম্বর পাম্পটা মেরামতের কাজ চলমান আছে এবং এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির শেষের দিকে আমরা এই পাম্পটা মেরামত শেষ করার আমাদের ইচ্ছা আছে। অনেক লোকবল কমে গেছে, আগে ছিল অনেক, এখন তো সীমিত হয়ে গেছে, এই যার কারণে মাঠে তারা যেতে পারে না। এই অবস্থায় কৃষকরা দখলেও নিয়ে গেছে। তবে এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, খাল সংস্কারের পাশাপাশি নতুন পাম্প হাউস নির্মাণে নেওয়া হচ্ছে 1300 কোটি টাকার প্রকল্প। দখলদারদের উচ্ছেদ করতে প্রস্তুত করা হচ্ছে তালিকাও। স্থাপনা যেগুলো হয়েছে সেগুলো আমরা তালিকা তৈরি করছি, কিন্তু যেসব এলাকাতে পানি যায় না সেসবগুলোতেও আসলে অবৈধ স্থাপনাটা বেশি তৈরি হচ্ছে। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী 1300 কোটি টাকার মধ্যে এই ডিপিপিটা বিকাশ করে দেওয়ার জন্য বলছে। 2টা মেইন পাম্প এবং 5টা সাবসিডারি পাম্প প্রাথমিকভাবে আমরা করব। জিকে প্রকল্প আধুনিকায়ন ও দখলদার উচ্ছেদ করা হলেই খরাপ্রবণ 4 জেলার কৃষকেরা পানি পাবে সারা বছর, বাড়বে ফসলের উৎপাদন, এমনটি মনে করেন সংশ্লিষ্টরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নানা সমস্যায় জর্জরিত ফেনীর বিসিক শিল্পনগরী। জলাবদ্ধতা ও নিরাপত্তাহীনতা থাকায় শিল্প মালিকদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় মিলছে না কাঙ্ক্ষিত সুফল। আর বিসিক কর্তৃপক্ষ বলছে, উন্নয়নের জন্য যে বরাদ্দ নির্ধারণ করা হয় সেটি অপ্রতুল। সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়ের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। ফেনী সদর উপজেলার চারিপুর মৌজায় 1962 সালে 25.4 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। সেখানে 152টি প্লটের মধ্যে 10টি প্রশাসনিক কাজের জন্য, বাকিগুলো শিল্প ইউনিট স্থাপনে বরাদ্দ দেওয়া হয়। শিল্পনগরীকে কেন্দ্র করে গড়ে ওঠে রপ্তানিমুখী ওষুধ, টাওয়েল, হ্যান্ডমেড পেপার, জুট, রাবার সহ প্রায় অর্ধশত শিল্প কারখানা। তবে এসব বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতি অসহযোগিতার অভিযোগ রয়েছে বিসিক শিল্পনগরীর কর্তৃপক্ষের বিরুদ্ধেই। বর্ষায় জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যা, আলো স্বল্পতা ও নিরাপত্তার ঝুঁকি প্রতিদিনের সঙ্গী। সকালবেলা বিশ্রী দুর্গন্ধ বাইর হয়, এখান থেকে বৃষ্টির সময় পানি যেতে পারে না এবং নর্দমার পুড়ে থাকে। প্লাস্টিকের বোতল, পলিথিন, কলকারখানার বিভিন্ন জিনিসপত্র। এটা বহু বছর ধরে এইভাবে হরি রয়েছে, কোনো কাজকর্ম করে না। ওখানে কিনে কোনো যদি এখানেও যদি আগুন টাগুন লাগে, কিন্তু পানি ফায়ার সার্ভিসে কোনো নিতেত না। এছাড়া প্রতিষ্ঠানটির অধিকাংশ দেয়াল ভেঙে গেছে, প্রবেশপথের গেটও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে, দেখভাল করার কেউ নেই। লাইট নাই, রাস্তাগুলি ভাঙা, ড্রেনেজগুলো আমরা সামান্য বৃষ্টি হলে এখান থেকে পানি বের হয় না। ওই যে ফ্লাডের কথা বাদ দেয়, সামান্য বৃষ্টি হলে বেসিকের রাস্তা সবগুলো ডুবে যায়, অনেক মিলখানা। কিন্তু এইটার বললাম না, এখানে আপনার কেউ কোনো মাথা ঘামায় না। এখান থেকে ওনারা নেবার চেষ্টা করতেছে, কিন্তু দেবার কোনো ফেসিলিটি নাই। সমস্যা সমাধানের যে বাজেট নির্ধারণ করা হয় সেটা অপ্রতুল। শিল্প প্রতিষ্ঠান মালিকদের নিজ ব্যবস্থাপনায় ড্রেন ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন এই কর্মকর্তা। আপনাদের যার যে স্ব প্রতিষ্ঠান আছে, স্ব প্রতিষ্ঠান মালিকেরা আপনারা নিজেদের ড্রেনেজ, আশেপাশে যে ড্রেনটা আছে আপনি পুরোটা করার দরকার নেই, আপনার আশেপাশে যে ড্রেনটা আছে সেটা অন্তত পরিষ্কার রাখেন। না, ওনারা পরিষ্কার রাখবে না, ওনাদের যত্রতত্রভাবে ময়লা ফেলে ওনাদের কর্মচারীরা, যার ফলে এই ড্রেনেজগুলো আপনার ব্লক হয়ে যাচ্ছে। আমাদের যে বাজেট বরাদ্দ থাকে সেটা অপ্রতুল, যেটুকু পাই ওইটুকু দিয়ে কিছুই হবে না, সেটুকু আমরা 1 মাসের মধ্যে খরচ হয়ে যাবে। সংকট নিরসন করে শিল্প উদ্যোক্তাদের প্রতি সহযোগিতার হাত বাড়াবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা বিনিয়োগকারীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দীর্ঘ 16 বছর কারাগারে কাটিয়েছেন, অবশেষে মুক্ত হয়ে রিক্ত হাতে ফিরেছেন মায়ের কাছে। বলছি বিডিআর হাবিলদার মোহাম্মদ সুলাইমান মিয়ার কথা। কারাগারে বন্দি দশা ছিল অত্যন্ত কষ্টের। এ সময় তিনি হারিয়েছেন বহু প্রিয়জনকে। জীবন সংগ্রামে টিকে থাকতে সরকারের সহায়তা চান তিনি। সহকর্মী মেহেদিনুর পরশের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। 16 বছর পর মায়ের কাছে ফিরে এসেছেন সোলাইমান। চাকরি জীবনে বহু স্বপ্ন ছিল তার, তবে এখন তিনি শূন্য হাতে একটি ছোট মাটির ঘরে বসবাস করছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই গ্রামের বাসিন্দা। বিডিআর বিদ্রোহের মামলায় নিরপরাধ প্রমাণ হওয়ায় সম্প্রতি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।
1981 সালে বিডিআরে যোগ দেন সোলাইমান। তার চাকরি জীবনের 29 বছরের মধ্যে 16 বছরই কেটেছে কারাগারে। 2009 সালে পিলখানায় বিদ্রোহের সময় তিনি কর্মস্থলে ছিলেন। বিদ্রোহের সময় প্রাণ বাঁচাতে পালিয়ে যান সোলাইমান। পরে সরকারের নির্দেশে ফিরে গিয়ে গ্রেফতার হন তিনি। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক মামলার অভিযোগ আনা হয়। 2013 সালে বিডিআর হত্যা মামলায় খালাস পেলেও বিস্ফোরক মামলায় তাকে আটক রাখা হয়। তার অনুপস্থিতিতে স্ত্রী ও সন্তানরা অসহায় ছিলেন। নির্দোষ হওয়া সত্ত্বেও স্বামী জেল খাটছে। আমাদের আশাবাদী আমার স্বামী একদিন ফিরে আসবে। উনি খুব ভালো মানুষ। এই বিডিআর মধ্যে এই একটা চক্রান্তের মধ্যে পড়ছে, এটা বিভ্রান্তি সৃষ্টি করে গেছে। কারাগারে থাকার সময় অনেক প্রিয়জনকে হারান সোলাইমান। স্বজনদের কবরে এক মুঠো মাটি দেওয়ার সুযোগ হয়নি তার। এখন আমাদের দাবি হলো আল্লাহ সরকারের কাছে, যে আল্লাহ যেন আমাদের রহমত করে এবং সরকার যেন আমাদের প্রতি সহানুভূতি হইয়া আমরা যারা এই বন্দি জীবন থেকে বের হতেছি বা আর বাইরে যারা বাইর হবে তাদের প্রতি যারা বাইর হইয়া চাকরিচ্যুত হইয়া দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে, ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, বিভিন্ন কষ্টে আছে, আমার সেই সমস্ত ভাইদের জন্য পূর্ণ সুবিধা দেয়। নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি এবং তাদের সম্মান ও পুনর্বাসনে সরকারের সহায়তা চান সোলাইমান। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রতিবন্ধীরাও যে কিছু করতে পারেন তার এক অনন্য উদাহরণ লুৎফর রহমান। জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী সে। দুপা বিকল ও বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কাজ করেছেন বাইসাইকেল মেরামতের দোকানে। সহকর্মী রাশিদুজ্জামান বাবুর তথ্যচিত্রে বিস্তারিত আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে। পঞ্চগড় জেলার অটোয়ারী উপজেলার ছোটদাব গ্রামের তরিকুল ইসলাম ও ময়না বেগম দম্পতির প্রতিবন্ধী ছেলে লুৎফর রহমান। প্রতিবন্ধী হওয়ায় ছোটবেলা থেকেই শুনতে হয়েছে নানা কটু কথা। অপমান অবজ্ঞাকে সহ্য করে নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে আজ সে আলোর দিশারি। নিজের চেষ্টায় বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে হুইল চেয়ার ব্যবহার করে শিখেছেন বাইসাইকেল মেকারের কাজ। সাইকেলের যাবতীয় কাজ করেন দক্ষতার সঙ্গে। উপজেলা গেটের সামনে একটি সাইকেল দোকানে নিয়মিত কাজ করেন তিনি। লুৎফরকে পরিবার ও সমাজের বোঝা বলতেন অনেকেই, কিন্তু সে নিজে উপার্জন করে সমাজে স্থাপন করেছেন দৃষ্টান্ত। অনেক লোক কটু কথা বলে, খারাপ খারাপ কথা বলে, কিন্তু আমরা সহ্য করে থাকি। কোনো কিছু দিয়ে নেয় না, অভাব অনটন যদি হয় তাও নেয় না। এটা কিন্তু দৃষ্টান্ত। একজন মানুষ চলতে পারছে না, উঠতে পারছে না, বসতে পারছে না, অথচ সে অন্যের একটা দোকানে কাজ করে, একটা মেকানিক্যাল কাজ করে সে তার সংসার চালাচ্ছে। লুৎফরের ব্যবহার ও কাজে খুশি দোকানের মালিক। তাকে যথাযোগ্য পারিশ্রমিক দিতে না পেরে দুঃখ প্রকাশ করেন তিনি। মানে ব্যাপক মূল্য আর কি বর্তমান যে বাজারে দাম যত টাকা লাগে আর কি বাজারে আমি দিতে পারতেছি না, কিন্তু আমরা কিছু দিই আর কি তিনাদের সংসার এইভাবে চলে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে লুৎফরকে একটি সাইকেল মেরামতের দোকান ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করব যে তার অন্য কোনোভাবে পুনর্বাসন করা যায় কিনা। প্রতিবন্ধীরাও স্বাবলম্বী হতে পারে নিজ প্রচেষ্টায়। তার উদাহরণ পঞ্চগড়ের লুৎফর রহমান। নিউজ ডেস্ক, দেশ টিভি।